Subscribe the channel and press the bell icon for latest updates. ক্লাস 12-এ যারা পড়ছো তাদের খুব শীঘ্রই পরীক্ষা আসতে চলেছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের যে সাজেশন অনুযায়ী ক্লাসগুলো দিচ্ছিলাম তাতে আজকে তোমাদের চতুর্থ ক্লাস। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে 8 নম্বরের কোশ্চেন যে তোমাদের 5টা আসবে, প্রত্যেকটা কোশ্চেনের সাজেশন অনুযায়ী আমি ক্লাস দেব। 3টে আমি দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই এতদিনে দেখে ফেলেছ। তো আজকে অন্বয় পদ্ধতি নিয়ে একটু তোমাদের ডিমান্ড ছিল যে অন্বয় পদ্ধতি কতটা কি লিখতে হবে সেটার জন্য বুঝিয়ে দিই। প্রথমে দেখো লেখা থাকে যে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা, এইগুলো তোমাদেরকে নাম্বার দিয়ে দিয়েছে, কোনোটায় 1, কোনোটাতে 2। তো সেই অনুযায়ী তোমাকে যদি টু দি পয়েন্টে অ্যান্সার লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। প্রচুর ছেলেমেয়ে ফোন করছে যে ম্যাম যদি আমরা নোটস লিখি তাহলে কি আমরা পুরো নাম্বার পাবো? অবশ্যই পাবে, কিন্তু তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা লিখতে হবে এবং পুরো কোনো রকমের কোনো কিছু স্কিপ করা যাবে না, কোনো বাদ দেওয়া যাবে না, তবে তুমি জিনিসটা ঠিকভাবে নাম্বার পাবে। তো এখানে দেখো প্রথমেই বলেছে অন্বয় পদ্ধতি সংজ্ঞা। যেটুকু প্রয়োজন সেটুকুই তোমাদেরকে আমি দিয়েছি, এইটুকু যদি পুরো লিখতে পারো তাহলেই কিন্তু পুরো 8-এ 8 পাবে। অন্বয় পদ্ধতির সংজ্ঞা কি দিয়েছে? মিল দিয়েছেন। তো মিল অন্বয় পদ্ধতির সূত্রটিকে কিভাবে ব্যাখ্যা করেছেন? বলেছেন আলোচ্য ঘটনার, যে কোনো একটা ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে, মানে কয়েকটা দৃষ্টান্ত তুমি নিলে যদি একটিমাত্র সাধারণ ঘটনা উপস্থিত থাকে, আমি কয়েকটা ঘটনা নিলাম, তার মধ্যে দেখা গেল একটি ঘটনা সব ক্ষেত্রেই উপস্থিত আছে, এবং যদি এই সাধারণ ঘটনাটি সম্বন্ধে দৃষ্টান্তগুলির মধ্যে মিল থাকে তাহলে সেই সাধারণ ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। যদি দেখা যায় যে উভয় জায়গাতেই মিল আছে তাহলেই বোঝা যাবে যে এটাই হচ্ছে ওই কার্যের কারণ। তো এইটুকু তুমি সংজ্ঞা দিলে, কারণ দেখবে সেখানে 1 নম্বর থাকে। এইটুকু দেওয়ার পরেই দেখবে দেওয়া আছে যে সাংকেতিক উদাহরণ, ওখানে নিচে দেখবে দেওয়াই থাকবে। তো সাংকেতিক উদাহরণটুকু দেখো তুমি কিভাবে দেবে। সাংকেতিক উদাহরণ ঠিক যেরকমভাবে এখানে রয়েছে এই রকমভাবেই তুমি সাংকেতিক উদাহরণ একটা হেডিং দেবে, দিয়ে পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা লিখবে। আর ঠিক যেরমভাবে আছে ক্যাপিটাল ABC, ডান দিকে আবার স্মল লেটারে ABC, ADE ADE, AFG, ঠিক এইভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন যেন খুব সুন্দর হয় এরমভাবে লিখলে। এবং দেখো যে দুটো দিকেই কিন্তু কমন, এটা কমন, তার মানে ধরেই নেওয়া যেতে পারে যে হচ্ছে আর একটা এর কারণ। তার মানে কি দাঁড়ালো যে ক্যাপিটাল A হচ্ছে স্মল এর কারণ আর স্মল হচ্ছে ক্যাপিটাল এর কার্য। তা তুমি যদি এইটুকু ঠিক মতন করে লেখো তাহলে তুমি সাংকেতিক উদাহরণটা ঠিকভাবে দিলে। ওই তোমরা হয়তো ভাবছো ও একটা যেমন তেমন করে লিখে দেবো, না, আমি কথাগুলো যে বলছি তোমরা অনেক সময় হয় কথাগুলো শোনো না, হয়তো আমার কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগে না, তোমরা স্কিপ করে এগিয়ে যাও, অনেক সময় তো তোমাদের নষ্ট হয়। তো তোমরা একটু নিজের প্রয়োজনেই তোমরা চেষ্টা করো যে কথাগুলোকে শোনার, যে শুধুমাত্র এই জায়গাটাকে স্ক্রিনশট তুলে দিলাম এটা করো না। ঠিক যেরমভাবে এখানে সাংকেতিক উদাহরণটা রয়েছে এরমভাবে ফাঁক থাকবে মাঝখানটাতে এবং সুন্দরভাবে লিখে প্রেজেন্টেশন যেন সুন্দর হয়। এবার তলায় যে এক্সপ্লেনেশনটা আছে তুমি যদি মনে করো দিতে পারো। যেমন এখানে কি রয়েছে যে এক্ষেত্রে মনে করা যাক হলো একটি কার্য, মানে স্মল এ, আমরা এর কারণ অনুসন্ধান করতে চাই। 3টি দৃষ্টান্ত দেখলাম। 3টে দৃষ্টান্ত হচ্ছে কি না, স্মল লেটারে ABC ADE অ্যান্ড AFG, যেখানে এই কার্যটি ঘটেছে। এখন এর কারণ তার পূর্ববর্তী ঘটনার মধ্যেই থাকবে, তাহলে সব ক্ষেত্রে দেখলে একটা ঘটনা, কিন্তু একটা ঘটনা যেটা সেম সবার মধ্যেই ঘটেছে, তার মানে নিশ্চয়ই এমন কিছু পূর্ববর্তী ঘটনা আছে। তাই পর্যবেক্ষণের সাহায্যে 3টি পূর্ববর্তী ঘটনাকেও সংগ্রহ করলাম। ক্যাপিটাল লেটারের ABC ADE অ্যান্ড AFG,
যাদেরকে এ কার্যটি অনুসরণ করেছে। এই পূর্ববর্তী ঘটনাগুলির মধ্যে একটি মাত্র অর্থাৎ ক্যাপিটাল এ সকল দৃষ্টান্তেই সমানভাবে উপস্থিত থাকছে এবং বি সি ডি ই এফ ও জি সকল কিন্তু থাকছে না। এর থেকে অনুমান করা যায় যে যেসব ঘটনা অনুপস্থিত থাকা সত্ত্বেও স্মল এ কার্যটি ঘটতে পারে তাদের কোনোটি এর কারণ হতে পারে না। সুতরাং অপরিবর্তিত, যেটা চেঞ্জ হচ্ছে না, ক্যাপিটাল এ, সেটাকেই আমরা কি বলবো? কারণ। আবার একে কারণ হিসেবে গ্রহণ করে যদি তার কার্যটি নির্ণয় করতে হয় তাহলে ঠিক একইভাবে প্রমাণ করা যাবে যে অপরিবর্তনীয় অনুবর্তী ঘটনাটা হচ্ছে স্মল এ হচ্ছে ক্যাপিটালের কার্য। তো তুমি এই যে ব্যাখ্যাটা এখানে দেখছি, এই ব্যাখ্যাটা যদি মনে হয় নাও দিতে পারো, ধরো আমার মনে নেই বা কিছু, তুমি দিলে না, কিন্তু তুমি প্রথমে তুমি সংজ্ঞাটা দেবে, এতে দেখবে 1 নম্বর আছে, সংজ্ঞাটা খুব সুন্দর করে লিখবে, একদম যেরকম আছে কোটেশন করে দেওয়া আছে, ঠিক যেহেতু মিল বলেছেন তুমি বলছো সেই জন্য কোটেশনটা কিন্তু দেবে, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে লিখলে, দিয়ে প্যারা চেঞ্জ করলে, করে তুমি সাংকেতিক উদাহরণটা দিলে। এখানে কিন্তু 2 নম্বর আছে, কাজেই তুমি যদি মনে হয় যে ব্যাখ্যাটা দেবে তাহলে ভালো হয়। দেখো এখন একটা বাস্তব উদাহরণ বা একটা দৃষ্টান্ত তোমাদের দিতে হবে। যেমন ধরো একটা উদাহরণ যদি 1 নম্বর থাকে তাহলে একটাই দেবে, একটাই যথেষ্ট। কার্য থেকে কারণ। মনে করা যাক যে আমরা ম্যালেরিয়া জ্বর এর কারণ অনুসন্ধান করতে চাই। এজন্য যেসব জায়গায় ম্যালেরিয়া জ্বর বেশি হচ্ছে সেই সব জায়গাগুলি পর্যবেক্ষণ করে দেখা গেল যে সমস্ত ক্ষেত্রেই ম্যালেরিয়া জ্বরের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলো অ্যানোফিলিস নামে এক জাতীয় মশার দংশন। এছাড়াও ধরো আরও অনেক রকমের ঘটনা ঘটেছে, যেমন দারিদ্র, আবর্জনা, ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত ব্যক্তিদের যে বাসস্থান, বেশভূষা প্রভৃতি কোনো কোনো ক্ষেত্রে উপস্থিত থাকছে। মানে এই অন্যান্য যে ঘটনাগুলো কোনো কোনো ক্ষেত্রে থাকছে, কোনো ক্ষেত্রে থাকছে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা বিষয় কমন, সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। কাজেই সিদ্ধান্ত করাই যেতে পারে যে অন্যায় পদ্ধতি প্রয়োগ করে যে অ্যানোফিলিস মশার দংশনই হচ্ছে ম্যালেরিয়া জ্বরের কারণ। তাহলে বোঝা গেল উদাহরণটা কি হলো। উদাহরণটায় দেখা গেল যে সর্বক্ষেত্রে একটি কারণ যেটা প্রত্যেকটা ক্ষেত্রে উপস্থিত, আর অন্যান্যগুলো কোনো ক্ষেত্রে আছে কোনো ক্ষেত্রে নেই। তো একটা উদাহরণ এখানে বলে দিলাম, আরও একটা উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। যদি মনে করো যে 2টো দেবে তাহলে সেক্ষেত্রে 2টো দিতে পারো। এরপরে দেখো তোমাদের চেয়েছে সুবিধা অসুবিধা। এই যে পদ্ধতি, মিলের যে এতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এই যে অন্যয় পদ্ধতি, এর সুবিধাটা কি? কারণ প্রত্যেকটা পদ্ধতিরই সুবিধা অসুবিধা থাকে। তো এর সুবিধা কি দেখো, এখানে প্রথমেই দেখো রয়েছে যে অন্যয় পদ্ধতির প্রসার বা প্রয়োগের ক্ষেত্র অন্যান্য পদ্ধতির প্রয়োগের ক্ষেত্র অপেক্ষা অনেক বেশি ব্যাপক, কারণ এই পদ্ধতিতে পর্যবেক্ষণ ও পরীক্ষণ উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। কাজে যে সকল ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব সেই সব ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা একমাত্র অন্যয় পদ্ধতির ওপরই নির্ভর করতে পারি, মানে পরীক্ষণ আমরা করতেই পারি। আবার অন্যয় পদ্ধতিকে পর্যবেক্ষণের পদ্ধতিও বলা হয়। কেন না, পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা কেবলমাত্র কারণ থেকে একটা কোনো কিছুর যদি কারণ দেখতে পাই যে ঘটনাটা ঘটছে, তাহলে কারণ থেকে কার্যের দিকে এগিয়ে যেতে পারি। আবার এক্ষেত্রে আমরা কার্য থেকে কোনো জায়গায় দেখছি এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে এর কারণ কি, তাহলে কার্য থেকেও কারণের দিকে আমরা এগিয়ে যেতে পারি। তাই অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কারণ থেকে কার্য বা কার্য থেকে কারণ আমরা আবিষ্কার করতে পারি। এই দিক থেকে এই পদ্ধতি অন্যান্য অনেক পদ্ধতির তুলনায় সুবিধাজনক। কাজে 2 নম্বর থাকবে, 2টো পয়েন্টস তো অবশ্যই দেবে। এখন অসুবিধাও দেখো কিছু কিছু ক্ষেত্রে আছে। অসুবিধা কি, ধরো একটা প্রথমেই যে অসুবিধাটা নেওয়া যেতে পারে যে প্রকৃতিগত দোষ বা অপূর্ণতা। মিলের বহু কারণবাদের সম্ভাবনাকে এই পদ্ধতির প্রকৃতিগত অপূর্ণতা বলা হয়, কারণ এই দোষটাই অন্যয় পদ্ধতি প্রকৃতির মধ্যেই রয়েছে।
অন্যায় পদ্ধতির যে প্রকৃতি রয়েছে তার মধ্যে এটা নিহিত রয়েছে। কীরকম না, বহু কারণবাদ অনুসারে কি দেখায় যে একই কার্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে। একটা কার্য কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই কার্যটা ঘটছে বিভিন্ন কারণের থেকে, একটা কারণ না, বিভিন্ন কারণের থেকে হতে পারে। এই মতবাদ যদি সত্য হয় তাহলে অন্যায় পদ্ধতির সিদ্ধান্ত কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা হবে। কারণ আমরা অন্যায় পদ্ধতির ক্ষেত্রে কি বলছি না, যে কার্য থাকবে সব ক্ষেত্রে একটাই কারণ থাকবে, কিন্তু বহু কারণবাদ বলছে যে একটা কার্যর বিভিন্ন কারণ হতে পারে। তাহলে আমাদের যদি বহু কারণবাদকে মানতে হয় তাহলে অন্যায় পদ্ধতি মিথ্যা হয়ে যাবে। মনে করা যাক কোনো কবিরাজ 4 জন রোগীকে 4 রকমের বটিকা মানে ওষুধ মধুসহ মানে মধু দিয়ে খেতে বললেন এবং রোগীরা তা খেয়ে রোগমুক্ত হলো। সেই 4টে রোগী কী করলো, ওষুধের সাথে মধু মিশিয়ে খেলো এবং রোগমুক্ত হলো। এখন অন্যায় পদ্ধতি প্রয়োগ করে যদি সিদ্ধান্ত করা যায় যে মধুই রোগ মুক্তির কারণ, প্রত্যেককে মধু দেওয়া হয়েছিল কিন্তু ভিন্ন ওষুধ ছিল, তাহলে প্রত্যেককেই মধু যেহেতু দেওয়া হয়েছিল তাহলে মধুই কারণ, তাহলে কী হবে না, তাহলে সেটা ভুল হবে। কারণ এখানে বিভিন্ন বটিকা মানে বিভিন্ন যে ওষুধ দেওয়া হয়েছিল প্রকৃতপক্ষে রোগ দূর করার কারণ। কাজেই বলা যায় যে বহু কারণবাদ অন্যায় পদ্ধতিকে দোষদুষ্ট করে তোলে, মানে বিভিন্ন কারণ থাকলে সেখানে একটা দোষের সম্ভাবনা থাকে। এখানে আর একটা কারণ দেখো, এই আর একটা অসুবিধা দেখো, বলছে যে অন্যায় পদ্ধতি সহ অবস্থান থেকে কার্যকারণ সম্বন্ধকে পৃথক করতে পারে না। এ কথা কখনোই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে দুটো ঘটনা সব সময় একই সঙ্গে উপস্থিত থাকলে তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। বলছে দুটো ঘটনা সবসময় যে পরপর ঘটলেই যে আমরা কার্যকারণ সম্বন্ধ আছে এটা আমরা জোর দিয়ে বলতে পারি না। কেন? বলছে যেমন ধরো দিন ও রাত্রি, এই ঘটনা দুটি তো সবসময় একই সঙ্গে উপস্থিত থাকে, কিন্তু তাদের মধ্যে কি কোনো কার্যকারণ সম্বন্ধ আছে? কিন্তু নেই। তাই বলছে যে দিন ও রাত্রি প্রকৃত কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি। কাজেই অন্যায় পদ্ধতি প্রয়োগ করে দিন ও রাত্রির মধ্যে কার্যকারণ সম্বন্ধ স্থাপন করলে ভ্রান্তি ঘটবে। কাজেই দেখো সব কিছুরই দোষ থাকবে, গুণ থাকবে, সুবিধা থাকবে, অসুবিধা থাকবে। কাজেই তোমাদের এখন উদ্দেশ্য হচ্ছে এই নোটসটাকে ঠিক মতন অ্যাপ্রোপ্রিয়েট যেরকম যেরকম চেয়েছে সেই অনুযায়ী লেখা। তার জন্য প্রত্যেকে যে তোমরা SMS করছো, প্রত্যেকেই যে বলছো ম্যাম আমরা কি নোটস লিখলে ফুল মার্কস পাবো? হ্যাঁ পাবে, যদি তুমি টু দি পয়েন্টে পরপর ঠিকভাবে যেমন যেমন চেয়েছে সেই অনুযায়ী যদি অ্যান্সার লিখতে পারো তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে। খুব বেশি হলে সেরকম যদি মনে হয় টিচারের খুব ভালো পছন্দ হয়নি সেক্ষেত্রে সে 1 নম্বর কাটতে পারে, তা না হলে হয়তো ফুল মার্কসই পাবে। খুব ভালো করে পরীক্ষা দিও তোমরা, আশা করব তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং এর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো।